হ্যালো এভরিওয়ান, আই এম সোনামণি লার্নিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার ভূগোলের মডেল সেট 3। এর আগে আমি দুটো সেট করিয়েছি, তোমরা যারা দেখোনি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নিও। দেখো মডেল সেট 3, 1 নম্বর প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন কি বলছে? স্ট্র্যাটোস্ফিয়ারে যে গ্যাস অতিবেগুনি রশ্মি শোষণ করে তা হলো, সঠিক উত্তরটি হবে ওজোন গ্যাস। দেখো 2 দাগের প্রশ্ন, প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে কী হয়? তাপমাত্রা কমতে থাকে। পরের প্রশ্ন দেখো 3 দাগ, বৃষ্টির ছায়া অঞ্চলের উদাহরণ হলো, সঠিক উত্তরটি হবে অপশন বি, পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল বৃষ্টির ছায়া অঞ্চল। তারপর দেখো 4 দাগ, যে পদ্ধতিতে আগত সৌররশ্মি ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে তা হলো, সঠিক উত্তরটি হবে অপশন এ বিকিরণ। 5 দাগ, পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান, সঠিক উত্তরটি হবে অপশন বি মৌসিনরাম। পরের প্রশ্ন 6 দাগ, পৃথিবীকে বেষ্টন করে থাকা গ্যাসীয় আবরণ হলো, সঠিক উত্তরটি হবে অপশন সি বায়ুমণ্ডল। পরের প্রশ্ন 7 দাগ, বেশি পরিমাণে জৈব পদার্থ থাকে, সঠিক উত্তরটি হবে পার্বত্য অঞ্চলের মাটিতে সবথেকে বেশি জৈব পদার্থ থাকে। পরের প্রশ্নে 8 দাগ, রাগি, বাদাম, তামাক, ধান, ছোলার চাষ করা হয়, সঠিক উত্তরটি হবে অপশন সি লাল মাটিতে। পরের প্রশ্ন 9, মহাকাশ স্টেশন থাকে এক্সোস্ফিয়ারে, কোন স্তরে থাকে? এক্সোস্ফিয়ারে থাকে। 6টা স্তর রয়েছে, তার মধ্যে রয়েছে এক্সোস্ফিয়ার, সবার উপরের স্তর। পরের প্রশ্ন দেখো 10 দাগ, যেখানে শিকার, পশুচারণ ও অন্যান্য ক্রিয়াকলাপ নিষিদ্ধ হয় তাকে বলা হয় সংরক্ষিত অরণ্য। পরের প্রশ্ন দেখো 11 দাগ, প্রতি বছর কোন মাসের প্রথম সপ্তাহটি বন্যপ্রাণ সপ্তাহ হিসাবে পালিত হয়? উত্তর হবে অক্টোবর মাস। পরের প্রশ্ন 12 দাগ, ভারতের ক্রান্তীয় চিরসবুজ অরণ্য দেখা যায়, সঠিক উত্তরটি হবে অপশন ডি উত্তর পূর্বাঞ্চলে। এরপর দেখো 2 দাগ, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন, আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ভিনসন ম্যাসিভ। পরের প্রশ্ন দেখো 2, আন্টার্কটিকা মহাদেশে কটি গবেষণা কেন্দ্র গড়ে উঠেছে? উত্তর হবে 100-র বেশি। কি বললাম? 100-রও বেশি। পরের প্রশ্ন 3 দাগ, দক্ষিণ গোলার্ধে সমুদ্র রেখাগুলি পরস্পরের থেকে দূরে অবস্থান করে কেন? উত্তরটা আমি এখানে লিখেছি, দক্ষিণ গোলার্ধে স্থলভাগের তুলনায় জলভাগ অনেক বেশি হওয়ায় তাপমাত্রার পার্থক্য খুব বেশি হয় না, তাই সমুদ্র রেখা দূরে দূরে অবস্থান করে। পরের প্রশ্ন দেখো 5 দাগ, ক্রান্তীয় পাতাঝরা অরণ্যের প্রধান গাছগুলি কি কি? উত্তর লিখবে শাল, সেগুন, মহুয়া। পরের প্রশ্ন 6, কোন অঞ্চলে চিরতা পাওয়া যায়? উত্তর হবে হিমালয় পার্বত্য অঞ্চলে। পরের প্রশ্ন 7, একটি জাতীয় উদ্যানের উদাহরণ দাও। উত্তর হবে কাজিরাঙা ন্যাশনাল পার্ক, জিম করবেট ন্যাশনাল পার্ক, এগুলো হচ্ছে জাতীয় উদ্যান। পরের প্রশ্ন 8 দাগ, ভারতের কোন অরণ্যে সিংহ দেখা যায়? উত্তর নেবে গুজরাট। উত্তর হবে গুজরাটের গির অরণ্য। গুজরাটের গির অরণ্যে সিংহ দেখতে পাওয়া যায়। আমি গির অরণ্যটা লিখতে ভুলে গেছি, তোমরা একটু গির অরণ্য লিখে নাও, গয়রস্যি আর বয়সনরা, গির অরণ্য। এরপর দেখো এই প্রশ্নটা বাদ পড়ে গেছে, চরম ভাবাপন্ন জলবায়ু দেখা যায় ভারতের এমন 2টি রাজ্যের নাম লেখো। লিখবে রাজস্থান এবং উত্তরপ্রদেশ। কি বললাম? রাজস্থানের উত্তরপ্রদেশ। এরপর দেখো নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন, পরিচলন প্রক্রিয়ায় বায়ুমণ্ডল কিভাবে উত্তপ্ত হয়? তোমাদের টেক্সট বই থেকে আমি দেখাবো। দেখো তোমাদের বইয়ের পেজ নাম্বার 47 নম্বর পেজে রয়েছে, সূর্য থেকে আসা তাপে পৃথিবী পৃষ্ঠের গায়ে লেগে থাকা সবচেয়ে নিচের বায়ুস্তর প্রথমে উত্তপ্ত হয়। এই উষ্ণ বায়ু হালকা হয়ে উপরে উঠে আর উপরের শীতল বায়ু নিচে নামে। এই শীতল বায়ু পর্যায়ক্রমে গরম হয়ে উপরের দিকে উঠে যায়। এইভাবে বায়ুর পরিচলন স্রোতের মাধ্যমে বিস্তীর্ণ এলাকায় বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। এইটুকু লিখে দেবে। 2, সিমলাতে বেশি ঠান্ডা পড়ে কেন? দেখো তোমাদের টেক্সট বইয়ের 78 নম্বর পেজে নিচের দিকে রয়েছে, দক্ষিণ ভারতের ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও সমুদ্রের কাছাকাছি হয় এখানকার জলবায়ু সমভাবাপন্ন প্রকৃতির। তবে উচ্চতার জন্য পাহাড়ি এলাকা যেমন কোদাইকানাল বা উটিতে সারা বছর ঠান্ডা থাকে, ঠিক তেমনই
সিমলাতেও ঠান্ডা থাকে। এই একই কারণ তোমরা সিমলার ক্ষেত্রেও লিখে দেবে। কেমন? 3 নম্বর প্রশ্ন, মেঘালয়ের চেরাপুঞ্জিতে প্রচুর বৃষ্টি হওয়া সত্ত্বেও চাষবাস বিশেষ করা যায় না, কারণ কি? দেখো তোমাদের পাঠ্য বইয়ে 86 নম্বর পেজের উপর দিকে দেখো কি সুন্দর করে দেওয়া আছে, মেঘালয় রাজ্যে চেরাপুঞ্জিতে প্রচুর বৃষ্টি হয় তবুও এখানে বিশেষ চাষবাস করা যায় না, কারণ প্রচণ্ড বৃষ্টিতে মাটি পাহাড়ের ঢাল বেয়ে ধুয়ে যায়। এইটুকু তোমরা লিখবে। প্রত্যেকটা প্রশ্ন আমি টেক্সট বই থেকেই দেখাবো। পরের প্রশ্ন, মাটি ক্ষয় হওয়ার প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। দেখো মাটি ক্ষয় হওয়ার প্রধান কারণগুলি হলো গাছের শিকড় মাটিকে খুব শক্ত করে ধরে রাখে, তবে আজকাল নানা কারণে অনেক গাছ কাটা হচ্ছে, তাই বৃষ্টির সময় উপরের স্তরে মাটি ধুয়ে যাচ্ছে। এছাড়া খনিজ সম্পদ উত্তোলনের সময় বা বিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার সময় প্রচুর মাটি ক্ষয় হয়। বেশি পরিমাণে পশুচারণের ফলেও পরোক্ষভাবে মাটি ক্ষয় হয়। এইগুলো তোমরা পয়েন্ট করে করে 1, 2, 3 করে নাম্বার দিয়ে দিয়ে লিখবে। তোমাদের টেক্সট বইয়ে 86 নাম্বার পেজে রয়েছে। এরপর দেখো 4 দাগ, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন, আন্টার্কটিকার বিজ্ঞানের মহাদেশ বলা হয় কেন? দেখো তোমাদের বইয়ের 42 নম্বর পেজে উপরের দিকে আন্টার্কটিকা বিজ্ঞানের মহাদেশ। এই মহাদেশ কোনো দেশের অধীন নয়। আন্টার্কটিকা পৃথিবীর সমস্ত দেশের একটা আন্তর্জাতিক ভূখণ্ড। আমেরিকা যুক্তরাষ্ট্র, নরওয়ে, ব্রিটেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফ্রান্স, জার্মান, জাপান, আর্জেন্টিনা, ভারত সহ প্রায় 40টা দেশের 100টারও বেশি গবেষণা কেন্দ্র রয়েছে। এই মহাদেশের ভূগর্ভে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, তামা, নিকেল, সোনার অফুরন্ত ভাণ্ডার রয়েছে। সারা পৃথিবীর বিজ্ঞানীরা এই মহাদেশের প্রাকৃতিক পরিবেশ, জলবায়ু, খনিজ সম্পদ নিয়ে গবেষণা করেছেন। এই পর্যন্ত তোমরা লিখে দেবে। তার সাথে বলে রাখি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। 2, মেরুজ্যোতি কাকে বলে? আন্টার্কটিকা জীবজগৎ সম্পর্কে লেখো। দেখো প্রশ্নের উত্তরটা এখান থেকে লিখবে। মে আগস্ট মাসে 24 ঘন্টায় অন্ধকার থাকে, আকাশে সূর্য দেখা যায় না। এই সময় মাঝে মাঝে আকাশ জুড়ে সবুজ, নীল, লাল, রামধনু রঙের মতো আলোর ছোটা বা মেরুজ্যোতি দেখা যায়। এইটুকু তোমরা লিখে দেবে। চলো পরের প্রশ্নের অ্যান্সারটা আমি দেখিয়ে দিচ্ছি, টেক্সট বই থেকেই দেখাবো। দেখো আন্টার্কটিকার জীবজগৎ। চিরতুষারে ঢাকা আন্টার্কটিকায় কোনো গাছপালা নেই। একমাত্র গ্রীষ্মকালে সমুদ্রের ধারে কোথাও সামান্য বরফ গলে গেলে মস, লাইকেন, শ্যাওলা জন্মায়। আন্টার্কটিকা একমাত্র স্থায়ী বাসিন্দা পেঙ্গুইন পাখি। ভয়ঙ্কর ঠান্ডাতেও এরা অভ্যস্ত। চারপাশে সমুদ্রে প্রচুর মাছ, সামুদ্রিক পাখি, তিমি, শিল দেখা যায়। আন্টার্কটিকার সমুদ্রে চিংড়ি জাতীয় ক্রিলে ভর্তি। মাছ, ক্রিল হলো পেঙ্গুইনদের প্রধান খাদ্য। এইটুকু লিখবে। পরের প্রশ্ন 3, সমুদ্রের ধারে আবহাওয়া আরামদায়ক হয় কেন? ভারতকে ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ বলা হয় কেন? দেখো উত্তরটা এখান থেকে লিখবে। যে স্থান সমুদ্রের যত কাছে অবস্থিত সেখানে তাপমাত্রার প্রচুর তত কম হয়, অর্থাৎ জলবায়ু সমভাবাপন্ন প্রকৃতির হয়ে থাকে। তো সমুদ্রের কাছাকাছি থাকলে কি হবে? জলবায়ু সমভাবাপন্ন প্রকৃতির হবে। তার কারণ সমুদ্র থেকে ঠান্ডা বায়ু ভূপৃষ্ঠের দিকে চলে আসবে, অর্থাৎ উপরের দিকে চলে আসবে, যেখানে এই জন্য বলছে যে সমুদ্রের কাছাকাছি কোনো জায়গা থাকলে সেখানে ঠান্ডা অনুভূত হয়। তারপর দেখো লিখবে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। লক্ষ্য করো আমাদের রাজ্যে 12 মাসের মধ্যে প্রায় 7 থেকে 8 মাসে উষ্ণ থাকে, আর এই 8 মাসের মধ্যে 3 থেকে 4 মাস বৃষ্টি হয়। সাধারণভাবে বলা যায় পশ্চিমবঙ্গের জলবায়ু উষ্ণ আর্দ্র ধরনের। আমাদের দেশের এই বিশেষ ধরনের উষ্ণ আর্দ্র জলবায়ু হলো ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। এইটুকু লিখবে। পরের প্রশ্ন, মৌসুমী বায়ুর বৈশিষ্ট্যগুলো কি কি? পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে? বায়ুর বৈশিষ্ট্য। মৌসুমী বায়ুর বৈশিষ্ট্য ও তার প্রভাব। মৌসুমী বায়ুর খামখেয়ালি পড়ার জন্য কোথাও বন্যা আবার কোথাও খরা হয়। 1 নম্বর পয়েন্ট লিখবে। 2 নম্বর লিখবে অক্টোবর মাসে তামিলনাড়ু রাজ্যের করমণ্ডল উপকূলে বছর 2 বার বৃষ্টিপাত হয়। 3 নম্বর পয়েন্ট লিখবে ভারতের কৃষিকাজ আর অর্থনীতি অনেকটাই মৌসুমী বায়ুর উপর নির্ভরশীল। তারপর দেখো পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে? ভারতের স্থলভাগের উপর দিয়ে শীতল শুষ্ক উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়। সারা ভারতে এই সময় তেমন বৃষ্টিপাত হয় না। শীতকালে মাঝে মাঝে 2-4 দিন একটানা আকাশ মেঘলা থাকে ও ঝিরঝির বৃষ্টি হয়। একে বলা হয় পশ্চিমী ঝঞ্ঝা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পশ্চিমী ঝঞ্ঝা পরীক্ষায় আসবেই। এরপর দেখো 5 দাগ, নিচের প্রশ্নগুলি রচনাধর্মী উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন, জলচক্র প্রক্রিয়াটি চিত্রসহ ব্যাখ্যা করো। দেখো জলচক্র। সূর্যের তাপে নদ নদী, জলাশয়, সমুদ্র থেকে জল বাষ্প হয়ে বাতাসে মিশে এখান থেকে শুরু করে জলের এই চক্রাকার আবর্তন হলো জলচক্র। এই পর্যন্ত লিখে দিবে, যেহেতু এটা 5 নম্বরের প্রশ্ন। পরের প্রশ্ন 2, বায়ুমণ্ডল না থাকলে কি হতো?
দেখো বায়ুমণ্ডল না থাকলে তোমাদের টেক্সট বইয়ের 1 2 3 তিনটা পয়েন্ট রয়েছে, এই তিনটা পয়েন্ট তোমরা লিখে দেবে। তার সাথে বলে রাখি তোমাদের আরও অনেক ইম্পর্টেন্ট ভিডিও দিয়েছি, সেই ভিডিওগুলো দেখে নিও। তাহলে আজ রইল এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, আর যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ এভরিওয়ান।